দাদা বাবুরা, সেই দিন ওই কাটা তারের মধ্যে ধুতি পেঁচায় মরবেন। ওই কাটা তার যে দিচ্ছেন না, ওই ধুতি ধুতি ওই কাটা তারই পেঁচায় থাকবো। এই ময়মনসিংহের মহড়াকে বলছে যে যুদ্ধের জন্য প্রস্তুত আমরা নাকি। আমরা যেদিন প্রস্তুত হব দাদা বাবুরা, সেই দিন ওই কাটা তারের মধ্যে ধুতি পেঁচায় মরবেন। ওই কাটা তার যে দিচ্ছেন না, ওই ধুতি ধুতি ওই কাটা তারই পেঁচায় থাকবো। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের যুব সমাজ অনেকটাই যে মাতৃভূমির জন্য আমরা কি করতে পারি সেটা এই দুই একদিনই প্রমাণ হয়ে গেছে। আর কিছু বলবো না মনির ভাই। 18 কোটি পারমাণবিক বোমা আছে, এক একজন বাঙালি এক একটা পারমাণবিক বোমা। তার প্রমাণ আপনি দেখেছেন চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে। সে নির্দ্বিধায় কাস্তে হাতে বিজিবিকে বলছিল, স্যার একটু আগাইতে দেন, প্রয়োজনে ওরে খাতনা দিয়ে দেবো। ভারতীয় র এবং ভারতীয় র এর যারা আছে বিএনপি এবং আওয়ামী লীগের উপরে ভর করে, ওদের থেকে আমরা মুক্ত হতে পারিনি। এখন এই মুহূর্তে আমরা নামগুলা বলা 18-20 বছর বয়সে যেমন বিয়ের উত্তম সময়, সেভাবে 18-20 বছরের বয়স থেকে শুরু করে আমাদের এই যুব সমাজকে অবশ্যই এই সাময়িক ট্রেনিং যেন দেওয়া হয়, তার একটা ব্যবস্থা যেন করা হয়। এটা এখন সময়ের দাবি। এখানে হাসিনুর রহমান স্যার সদ্যীয় আছেন, তিনি সহ সবাই যে বিষয়ে আলোচনা করছেন, এখানে নতুন করে আর যুক্ত করার কিচ্ছু নাই। আর একটা কথা বলি মনির ভাই, দেখেন ভারতের মিডিয়াগুলো যতদিন বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাবে, এটা নিয়ে আমার খুব গর্ব হয়, ভালো লাগে যে বাংলাদেশ যে সঠিক পথে এগোচ্ছে, এটাই তার একটা দৃষ্টান্ত। আমরা বুঝতে পারি বাংলাদেশ এখন সঠিক পথে এগোচ্ছে। দেখেন আজতাক বাংলার আজকে যে রিপোর্টটা করছে যে হাজার হাজার গুলি, শতাধিক ট্যাঙ্ক, তারপরে গোলাবারুদ নিয়ে বাংলাদেশ প্রস্তুত যুদ্ধের জন্য। আরে দাদা বাবুরা, এটা মহড়া চলছে আমাদের ময়মনসিংহে, সেই ময়মনসিংহের মহড়াকে বলছে যে যুদ্ধের জন্য প্রস্তুত আমরা নাকি। আমরা যেদিন প্রস্তুত হব দাদা বাবুরা, সেই দিন ওই কাটা তারের মধ্যে ধুতি পেঁচায় মরবেন। ওই কাটা তার যে দিচ্ছেন না, ওই ধুতি ধুতি ওই কাটা তারই পেঁচায় থাকবো। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের যুব সমাজ অনেকটাই যে মাতৃভূমির জন্য আমরা কি করতে পারি সেটা এই দুই একদিনই প্রমাণ হয়ে গেছে। আর কিছু বলবো না মনির ভাই, ধন্যবাদ সবাইকে, সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আব্দুল হাকিম। সম্মানিত সঞ্চালক মনির ভাই এবং বিজ্ঞ আলোচক বিন্দু, আসসালামু আলাইকুম। গতকালের বিষয়ের জের ধরে আজকেও একটা শিরোনাম করেছেন। আমি জামান ভাইয়ের কথা ধরে একটু কথা বলতে চাই। উনি বললেন যে ভারত বড় দেশ এবং তারা অনেক শক্তিশালী, পাশাপাশি তারা তাদের জীবনযাত্রার মান নিম্ন, সেটা বলেছেন। দেখেন, ভারতের কাছে পারমাণবিক বোমা আছে 190টা, বাংলাদেশের কাছে আছে 20 কোটি, তার মধ্যে 2 কোটি ফিউজেটিভ, যেটা পতিত সরকারের সদস্য, তারা পালিয়ে গেছে। আমি মনে করি বাংলাদেশের কাছে 2 কোটি বাদ দিলে 18 কোটি পারমাণবিক বোমা আছে, এক একজন বাঙালি এক একটা পারমাণবিক বোমা। তার প্রমাণ আপনি দেখেছেন চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে। সে নির্দ্বিধায় কাস্তে হাতে বিজিবিকে বলছিল, স্যার একটু আগাইতে দেন, প্রয়োজনে ওরে খাতনা দিয়ে দেবো। সে বিজিবিকে এভাবে বলছিল, স্যার আমার একটু আগাইতে দেন, যদি প্রয়োজনে ওরে খাতনা দিয়ে দেবো। কতটা দেশপ্রেম, কতটা বুকে সাহস থাকলে একটা কাস্তে নিয়ে এই আগ্নেয়াস্ত্রের সামনে গিয়ে তাকে খাতনা দিতে চায়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওরা কখনোই আমাদের চাইতে শক্তিশালী ছিল না। ওরা ছিল চোরাগুপ্ত হামলা করা এবং পিছন থেকে আঘাত করা। আপনার বুকে কোলাকুলি করছে আর ওই এক হাতটা পিছনে থাকে, ওইটা দিয়ে পিছনে আঘাত করছে। ওই ইন্ডিয়ানরা হচ্ছে সেই জাতি যারা সামনাসামনি কখনোই কোনো কিছু করতে পারে না। ওরা পারে একটা জায়গায়, সিনেমায়, যেমন একটা সিনেমা দেখেন নাই বজরঙ্গি ভাইজান, কি মানবিকতার উদাহরণ টানছে। আসলে বাস্তবিক অর্থে সেটা নয়। ওরা এমন একটা জাতি যে পাতে খাবে সেই পাতেই ফুটো করবে, ওদের এক বিন্দুও বাঁধবে না। দেখেন আমাদের এই পরাজয়টা যুদ্ধকালীন সময় থেকে এসেছে। 7টা চুক্তি করেছে, সেখানে আমাদেরকে পরাজিত করেছে। পরবর্তী সময়ে পাকিস্তানি যখন পরাজিত হয়েছে, আমরা তাদের বিচার করতে চেয়েছি। 190 জন কর্মকর্তা সহ, 91 জন কর্মকর্তা সহ 90,000 আর্মিকে তারা সিমলা চুক্তির মাধ্যমে এদেশ থেকে নিরাপদে যেতে দিয়েছে। হ্যাঁ, সংক্ষিপ্ত করছি মনে ভাই, যেতে দিয়েছে। সেখান থেকে আমাদের সঙ্গে খেলার চেষ্টা করছে। আমরা সে সুযোগটা হয়তো কিছুটা সময় পেয়েছি, আমরা আর দিতে চাই না। তাই যেনারা দায়িত্বে আছেন তেনাদেরকে বলবো, আপনারা কঠোর হস্তে এটাকে দমন করুন, পররাষ্ট্র নীতিকে সক্রিয় করুন এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিন। ধন্যবাদ মনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। মনির ভাই, আমি 5 সেকেন্ড বলতে চাচ্ছি, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আমাকে একটু সময় দিবেন। সেটা হচ্ছে যে গ্রাম প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আনসার, এটার একটা প্রশিক্ষণ হতো, এটার অস্ত্র ট্রেনিং হতো। এই যে প্রত্যেকটা দর্শক এবং বিশেষজ্ঞজন তেনারা বলছেন যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক গণহারে। এই প্রশিক্ষণের ব্যবস্থাটা যদি আবার গণহারে চালু করা হয়, এই আনসারদের কিন্তু একটা অস্ত্র ট্রেনিং এরও ব্যবস্থা আছে, সেটা যদি আবার চালু করা হয়,
তাহলে আমার মনে হয় একটা সুফল পেলেও পাওয়া যেতে পারে যদি আবার এটা পুনরায় চালু করা হয়, যেহেতু অতীতে ছিল। ধন্যবাদ মনির ভাই, জি আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ আপনাকে। আব্দুর রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম মনির ভাই এবং যারা এখানে আলোচনা আছেন। আমি আসলে কথাগুলো বলতাম আমাদের হাসিন ভাইকে উদ্দেশ্য করে, বাট হাসিন ভাই তো নেই। হাসিন ভাইকে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? জি, উনি আছেন, আমাদের সাথে যুক্ত আছেন, বলেন আপনি। না, উনি আমার কথাগুলোকে শুনতে পাচ্ছেন? উনি হয়তোবা কিছু একটা করতেছেন, হ্যালো। আপনি বলেন, সমস্যা নেই, উনি পরে শুনে নেবেন, বলেন। অথবা আমি অন্য কাউকে সুযোগ দিচ্ছি, হাসিনুর রহমান সাহেব আসলে আপনি তখন বলেন। আচ্ছা, আমি তাহলে মনির ভাই আপনাকে বলি, আপনার হাসিনুর ভাই আসলে আমার এই প্রশ্নটা উনাকে একটু বলবেন। আমাদের 5ই আগস্টের বিপ্লবের পরে, এবং আমি জগলুল হাজার স্যারের কাছে এই প্রশ্নটা করতে চাই, 5ই আগস্টের বিপ্লবের পরে আমরা দেখতে পেলাম বিএনপির অনেক নেতৃবৃন্দ ভারতের প্রেমে গদগদ। আমরা আওয়ামী লীগ নিয়ে আমি এখানে কোনো বলতে চাই না, কারণ আমি একবার একটা টক শোতে বলেছিলাম আওয়ামী লীগ হলো একটা স্যাটেনিক ভার্সেস শয়তানের দল। শয়তানের দল নিয়ে আলাপ করতে রাজি নেই। তো বিএনপির যারা ভারতের পক্ষে গদগদ, এবং আমি জগলুল হাজার স্যার এবং হাসিনুর ভাইকে, আসসালামু আলাইকুম হাসিনুর ভাই, আমি হাসিনুর ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি গত নির্বাচনের সময় 28 তারিখে আমি বাসায় থাকতে পারি নাই, আমি হোটেলে ছিলাম। আমি পঙ্গু, এটা হাসিনুর ভাই ভালো করে জানেন। হাসিনুর ভাই একজন প্রিয় ব্যক্তি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমাদের জেনারেল বাড়ি ভাই কয়দিন আগে দেশে এসে চলে গেলেন, দেখা করতে পারলাম না, দুঃখিত। তো আমি বাড়ি ভাই, আমি জগলুল হায়দার স্যার এবং হাসিনুর ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের জন্ম থেকেই আমরা নষ্ট। আমরা 1971 সনে ভারতের বিরুদ্ধে বলার কারণে আমরা মেজর জেনারেলের কোনো খেতাব দিতে পারি নাই। এবার 5ই আগস্টের বিপ্লবের পরে আমরা বিএনপি থেকে শুরু করে, জামাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি ওনারা ভারতের প্রেমে এতটুকু হাবুডুবু খাচ্ছে, মনে হচ্ছে যেন ভারত ওনাদেরকে আগামীকালকে ক্ষমতায় বসিয়ে দিবেন। তো আমি এই আন্দোলনের সময় আমি ঢাকার একটি হোটেলের মধ্যে আত্মগোপনে ছিলাম, বিভিন্ন কাজে, বিভিন্ন সমন্বয়ে বিভিন্ন কাজ করার জন্য। ওইখানে আমার এলাকার বিএনপির 2-3 জন বড় বড় নেতা এসেছিলেন। তখন আমি ওই বিএনপির নেতাদেরকে বলেছিলাম, আপনারা যতদিন ভারতের আসল দূরে থাকবেন ততদিন বাংলাদেশ। দীর্ঘ সময় দিতে পারবেন, আপনি প্রশ্নটা বলেন একটু। না মনির ভাই, শেষ। তখন আমি বিএনপির নেতাদেরকে বলেছিলাম, ভারতের আসল দূরে থাকলে আপনারা স্বাধীন হবেন না। ভারতের বিশাল সেনাবাহিনী, যেহেতু এখানের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা আছেন, একজন সীমান্তের লোক আছেন। আমি তখন বিএনপির নেতাদেরকে বলেছি, এই মুহূর্তে আমার রুম থেকে বের হও। মাত্র 17 জন সৈন্য নিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বয়ে লক্ষণ সেন পালিয়ে গেছে। তো আমি এখানে হাসিনুর ভাইয়ের কাছে এবং জগলুল হায়দার স্যারের কাছে একটা প্রস্তাব দিতে চাই। মনে হয় আমার কথা শেষ। আমি হাসিনুর ভাই এবং জগলুল হায়দার স্যারের কাছে একটা প্রস্তাব দিতে চাই। অভিযোগটা করতেছেন, বিএনপির কেন্দ্রীয় কোন নেতা এসেছিল আপনার কাছে যারা বলেছে যে ভারতের অনেক বড় সেনা রয়েছে? কেন্দ্রীয় কোন দায়িত্বশীল কেউ, নাকি সমর্থক, নাকি পদধারী? দায়িত্বশীল মানে কেন্দ্রীয়, আপনি নাম বলতে পারেন এখানে, কেন্দ্রীয়? না, নাম বলে খামাখা এমনিতে দরকার নাই, আমরা আমাদের কাজে আগাই। আমি হাসিনুর ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে ঘটনাটা, আপনি তো একটা দলের নাম নিয়ে যখন বলবেন অবশ্যই প্রপার এভিডেন্স নিয়ে বলতে হবে, কারণ এটা তো অনেক মানুষই দেখতেছে, ভবিষ্যতেও দেখবে। একটা দলের উপর যখন এলিগেশন আসবে, হয়তো আপনি দলের নামটা না নিয়েও বলেন যে কোন একটা দলের এসেছিল। আপনি বিএনপির নাম বললে কোন নেতা কি তার পরিচয় সেটাও বলাটা প্রয়োজন, কারণ একটা দলের বিরুদ্ধে আপনি এলিগেশন আনলে প্রপার এভিডেন্স দিয়েই আনতে হবে। হুট করে একজনের নাম বলে দিলে তো পরে এটা নিয়ে বিতর্ক হচ্ছে না মনির ভাই, এখনো আমরা ভারতীয় র এবং ভারতীয় র এর যারা আছে বিএনপি এবং আওয়ামী লীগের উপরে ভর করে, ওদের থেকে আমরা মুক্ত হতে পারিনি। এখন এই মুহূর্তে আমরা নামগুলা বলা উচিত না, আমি প্রয়োজন বোধ এটা আপনাকে পার্সোনালি বলবো। বাট আমি যে প্রস্তাবটা বা যে প্রশ্নটা রাখতে চাই হাসিন ভাইয়ের কাছে আর জগলুল হায়দার স্যারের কাছে, আমি প্রশ্নটা শেষ করি। উচিত হয় না যে আপনি প্রশ্নটা বলেন। হ্যাঁ, প্রশ্নটা বলেন, একটু সংক্ষিপ্ত করে। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, ফিলিস্তিন একটি স্বাধীন দেশ। এই ইসরায়েলি এই যাযাবরদের হাত থেকে রক্ষা করার জন্য ফিলিস্তিনে যে হামাস এবং হিজবুল্লাহ হয়েছে, এটা কিন্তু কোনো রাষ্ট্রীয় সংস্থা নয়। তো আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যেহেতু ভারতের আধিপত্য বা ভারতের তোষমতি থেকে বের হতে পারতেছে না, আমরা কি আমাদের কর্নেল হাসিন ভাই, আমাদের আরো যারা সেনাবাহিনীর লোকজন আছে, ওনাদের নেতৃত্বে আমরা কি আমাদের এই বাংলাদেশকে, আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর নেতৃত্বে একটি গেরিলা বাহিনী গড়ে তুলতে পারি কিনা?
সবাই উনারা জি, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। একটু সংক্ষিপ্ত হতে হবে। মাহফুজ। মাহফুজ সাহেব আনমিউট করেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম। আমি হাসিনুর রহমান স্যারের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে আলম ও ফজলুর রহমান স্যার বলেছিলেন যে যখন রোহিঙ্গাদেরকে বাংলাদেশে যখন তারা আসে তখন তিনি বলেছিলেন যে রোহিঙ্গাদেরকে প্রশিক্ষণ দিয়ে আরাকান রাজ্যকে স্বাধীন করে সেটাকে বাংলাদেশের মধ্যে নিয়ে নেওয়ার কথা। তো এখন তো সেটা আরাকান আর্মিরা দখল করে নিয়েছে। তো এখন বাংলাদেশের কি পদক্ষেপ হওয়া উচিত এই বিষয়ে, বা বাংলাদেশ আর্মির এই বিষয়ে এখন কি পদক্ষেপ হওয়া উচিত এটা জানতে চাই। জি, ধন্যবাদ।